Hey, what is up guys, welcome back to another video. So today I'm gonna share you guys my ownership experience of the Honda CR-V. আমারটা থাই ভেরিয়েন্ট থাই JDM দুইটা নিয়েই কথা বলবো আজকে, and ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিব যে আপনি যদি একটা CR-V কিনেন আপনার কি কি দিয়ে যেতে হবে. So first thing first, when you buy a CR-V, the engine is pretty reliable, but the only thing that's problematic about this car is its air filter. অনেক বেশি বাতাস টানে, অনেক বেশি ময়লা হয়, and the only solution মানে 1500-1600 কিলোমিটার এয়ার ফিল্টার পুরো শেষ হয়ে যায় হন্ডা যেটা OEM স্টক. only solution is fitting a after market K&N বা আপনার works engineering air filter so that you can wash it every 1000 kilometer so that you can drive your car fast, because এটার air filter এর উপরে পাওয়ার অনেক ডিপেন্ড করে যেহেতু টার্বো গাড়ি. About the lights, the low beams are very strong and the high beams are অতই weak. মানে এটা হাইওয়েতে চালানো একটু প্রবলেম্যাটিক আমার হিসাবে, কজ লাইটটা অ্যাডিকুয়েট পাওয়ার দেয় না. রাস্তা ইলুমিনেশন দিল, উপরে যে উঠে না দেখে আপনি আপকামিং ট্রাফিকটা প্রেডিক্ট করা ইজ হার্ড. এই ফগ লাইটগুলি ইউজলেস গাড়ির. অলসো CR-Vর আরেকটা জিনিস হচ্ছে এটা ফুয়েল সিস্টেম অনেক বেশি ক্লিন করতে হয়. আমার 30,000 কিলোমিটার আমি অলরেডি 5-6 বার করে ফেলছি, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ স্টিল নট এনাফ. আরও বেশি করার দরকার ছিল. সো ইটস ভেরি সেন্সিটিভ টু ফিউল. এটার ডিস্ক ঘাটিয়া, মানে সবচেয়ে বাজে হন্ডার ডিস্ক অ্যাজ পার অ্যাজ আই হ্যাভ সিন, বিকজ আমারও অ্যাকর্ড আছে. এই গাড়ির ডিস্ক আপনার প্রতি ব্রেক সার্ভিসে কাটতে হবে, এবং এটা 20-30 হাজার কিলোমিটার হওয়ার পরে তাল হয়ে যায় যদি আপনি অ্যাগ্রেসিভ ড্রাইভিং করেন. আমার মতন তাল হয়ে যায়, যেটা আমার অ্যাকর্ডে হয়নি বাট CR-Vতে হয়. যদিও ডিস্কের দাম বেশি না, সামনে দুইটা 35,000 টাকার মতন নেয়, বাট স্টিল আপনার ডিস্ক অনেক জলদি খেয়ে ফেলে. আপনি ব্রেক সার্ভিস পর্যন্ত যেতে যেতে পুরো টাল হয়ে যায়, আপনি ব্রেক করবেন পুরো গাড়ি ঝাঁকে. ইন মাই এন্টায়ার ওনারশিপ আমি এই ফিচারটা কখনো ইউজ করি নাই, অ্যান্ড এটা লক না করলে মনে হয় ইউজও হবে না. তো লক অ্যান্ড নোপ, এই যে এই ফিচারটা বেশিরভাগ সময় কাজ করে না, এটা মেজাজ খারাপ করে. যখন আপনার লাগবে এই ফিচারটা কাজ করবে না. সো ফালতু একটা ফিচার. অলসো আমার গাড়িতে আপনি গেট কি মানে বাইরে থেকে গাড়ি স্টার্ট করতে পারবেন, যেটা আপনি ইয়েতে পারবেন না, JDM-এ পারবেন না. আলাদা রিমোট দিতে পারে কিছু কিছুগুলিতে, বাট বেশিরভাগই JDM-এ আপনার স্টার্ট নেই. অলসো আরেকটা যে জিনিস, ইন্টেরিয়র ওয়াইজ আমার কাছে মনে হয় এই গাড়ির সানরুফটা একটু ছোটো হয়ে গেছে. এটা আর একটু বড় হওয়ার কথা. পিছে মানে ইট ডাজেন্ট ফিল রুমি এনাফ সানরুফের কারণে. মানে যতটুক এয়ারি ফিল করার কথা উইথ দ্য সানরুফ ওটুক ফিল হয় না. আদার দেন দ্যাট গাড়ির স্পেস ইজ গ্রেট, দি সিটস আর গ্রেট, অত ময়লা হয় নাই ওভার দ্য ইয়ার্স. সো other than that, the sunroofটা ছোট, সাপোর্টটা ইজ প্রিটি অ্যামেজিং. কার্গো রুম ইজ গ্রেট অ্যাজ ওয়েল. ওইসব নিয়ে কোনো প্যারা হয় না. This does get memory seat. আরেকটা জিনিস যেটা JDM আর আমারটার ভিতরে ডিফারেন্ট ইজ যে আপনার আমারটা যে ক্লাইমেট কন্ট্রোল ইফেক্ট. আমার গাড়ি তো বন্ধ, একটু পুশ স্টার্ট ইট অ্যাগেন. আমার ক্লাইমেট কন্ট্রোলের কোনো মিটার নেই এখানে. এটা আমি যখন এখানে চেঞ্জ করবো এটা চেঞ্জ হয়ে যায়. তো এই যে বাড়াইলাম কমাইলাম এসি, এটা এখানে শো করে, টেম্পারেচার সব এখানে শো করে, উইচ ইজ ভেরি গুড. JDM এখানে ওরা একটা অ্যানালগ মিটার টাইপের দিছে, উইচ লুকস ভেরি খ্যাত. এমনিও স্ক্রিনটা ছোট, আপনি মানে আই হেটেড মাই ওন স্ক্রিন, অ্যান্ড যখন আমি JDM-এটা দেখছি আই স্টার্টেড হেটিং ইট ইভেন মোর. অলসো JDM-এ এই হোয়াইট কালার ইন্টেরিয়র আসে না, শুধু ট্যান আসে. তো ওটাও একটা ড্রব্যাক. এটার ভিতরে মানে থাইতে আপনারা ব্ল্যাক আর হোয়াইট পাচ্ছেন, JDM-এ আপনি ব্ল্যাক আর ট্যান পাচ্ছেন. আমার কাছে এই হোয়াইটটা বেশি ভালো লাগে, বিকজ দিস মেক্স মি ফিল যে ইন্টেরিয়রটা ইজ মোর স্পেশিয়াস, অ্যান্ড এটার সাউন্ড কোয়ালিটি ইজ বেটার দেন JDM-এরটা. এটা উপরে টুপরে স্পিকার আছে, অ্যান্ড মানে দিস দ্য সাউন্ড মাচ বেটার দেন আ JDM. অ্যান্ড এই ইনফোটেনমেন্ট ইজ ওয়ে মোর কনফিগারেবল. আপনি গাড়ি অনেক সেটিং চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন. যেরকম আমি গাড়ি লক দেওয়ার 1 মিনিট পরে হেডলাইট অফ হয়. সো এইসব অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন যেটা JDM-এ হবে না. সো দিস ইজ ওয়াই আই প্রিফার দিস স্ক্রিন. অ্যান্ড আমরা এখন ড্রাইভিং পার্টে সুইচ করবো. এই গাড়িটা যখন পারচেজ করি আই হ্যাড মানে অ্যানাদার অপশন যে আমি আই কুড গেট আ হন্ডা অ্যাকর্ড. অবভিয়াসলি টার্বো ভেরিয়েন্ট, হাইব্রিড ভেরিয়েন্ট আমার বাজেট আসতো না. যদি আসতো না আমি হাইব্রিডটা নিতাম, বাট
এটা মানে এটা টার্বো দিস অর টার্বো অ্যাকর্ড দুইটা প্রাইস হয়তো বা ম্যাক্স গেলে 1-2 লাখ টাকা ডিফারেন্স ছিল, which is basically nothing. So এখন এটা নেওয়ার কারণ হচ্ছে অনেকগুলি। I already have a Accord hybrid which is pretty much same, যেটা নতুনটা ওটার সাথে পুরোটাই সেম বলতে গেলে, except some like torque band change and power figure change. So different একটা এক্সপিরিয়েন্স দরকার ছিল। আরেকটা যে জিনিস, যে এই গাড়ির যে প্ল্যাটফর্ম বা চেসিটা বলতে পারেন, ইটস শেয়ারিং উইথ অ্যাকর্ড অ্যান্ড সিভিক। সো এই গাড়ির ক্ষেত্রে যেটা হয়, এখন অ্যাকর্ড কিন্তু এর থেকে বেশ লম্বা, চ্যাসিস সেম হলেও গাড়ি লম্বা অনেক এর থেকে বেশি। আপনার সিভিক যা করতে পারে এটা চ্যাসি ওয়াইজ করতে পারে, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার ইটস আ টল সিভিক এন্ড অফ দ্য ডে। সো মানে বেসিক্যালি দিস ইজ আ টল সিভিক। এটা নিয়ে আপনি বাউলি ঝাউলি যা ইচ্ছা মারতে পারবেন। উঁচা গাড়ি হওয়ার কারণে ভিজিবিলিটি অনেক ভালো, যে কোনো জায়গায় ঢুকায় দেওয়া যায়। এটার সাসপেনশন ইজ ওয়ে মাচ বেটার দেন জেডিএম, বিকজ জেডিএম এর সাসপেনশন স্টিফ, যেটা আমাদের দেশে কার্যকরী না। আমাদের দেশে যত সফট হবে তত ভালো। এটাটা ইজ ভেরি গুড ব্যালেন্স বিটুইন সফট অ্যান্ড স্টিফ। আপনি গর্তের উপর দিয়ে গেলে আওয়াজ পাবেন না, যেটা জেডিএম এ গর্তের উপর দিয়ে গেলে ঢ্যাক ঢ্যাক আওয়াজ করে। অলসো জেডিএম এটার মতন টানে না, কজ জেডিএম বেশিরভাগগুলি অল হুইল না, ওগুলি 2 হুইল। সো ইনিশিয়াল স্পুল বেশি হলেও যখন হাই স্পিডে ক্রুজ করে তখন আমাদের মতন কোপ আপ করতে পারে না। প্লাস জেডিএম এর আই ডোন্ট নো ওয়াই বাট বডি রোলটা অনেক বেশি মনে হয়, গাড়ির ছিটকানোটা অনেক বেশি মনে হয়। অলদো লোয়ার স্পিডে জেডিএম মনে হয় যে ইট হ্যান্ডেলস বেটার, কজ দেন এগেন জেডিএম এর আপনার সাসপেনশন লোয়ার্ড অ্যাজ ওয়েল। জেডিএম ফ্যাক্টরি থেকে স্পোর্টস টায়ার, মানে নামকে অবস্থা স্পোর্টস টায়ার নিয়ে চলে আসে। সো ইন দ্যাট কেসেস আপনার মানে যদি অল্প স্পিডে চালান তখন মনে হবে জেডিএম ইজ স্টিফার, হ্যান্ডেলিং ওয়াইজ বেটার। বাট আপনি যখনই বেশি স্পিডে চালাবেন তখন থাই ইজ মাচ মোর বেটার বিকজ অফ ইটস সাসপেনশন, মানে আর্গোনমিক্স বলতে পারেন। বিকজ এই গাড়ি আমি আলহামদুলিল্লাহ নাথিং টু ব্র্যাগ অ্যাবাউট, আমি এই গাড়ির 205-এ টায়ার নিয়েছি, বাট ওটার জন্য আপনাকে ভিএসসি অফ রাখতে হবে। দিস উইথ ট্র্যাকশন অন আপনাকে অনেক কিছু মানে থাকে না, হিন্ডার অন করবে, আপনাকে গাড়ি ঘুরাইতে দিবে না, ও বলবে গাড়ি ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল। অ্যান্ড ইট ইজ ট্রু, আপনি এই গাড়ি ভিএসসি অফ করে যখন জোরে টার্ন নেবেন আপনাকে একে কন্ট্রোলের বাইরে নিতে হবে, এটাকে ছিটকাইতে হবে, ছিটকায় টার্ন নিয়ে আইতে হবে, which is very ridiculous, very extreme, so which you shouldn't do. I do it in a very controlled environment. I have a lot of experience এই জন্য আমি করি, বাট এটা আমি কাউকে রেকমেন্ড করবো না। অলসো যেটা হয়, এই গাড়ির একটু লোয়ার ডাউন ল্যাগ আছে। আপনি যখন গাড়ির 2 থেকে মানে 1.5 থেকে 3,000 আরপিএমে টানবেন, এই গাড়ির একটা টেন্ডেন্সি আছে যে ও ঘ্যান একটা আওয়াজ করবে, কত তেল ভালো পায় না। অ্যান্ড বাংলাদেশে তেল ভালো পাওয়া অন রেগুলার বেসিস ইজ কঠিন। এই গাড়ির একটা প্রবলেম যেটা বোধ জেডিএম আর থাইতে হচ্ছে যে আমি এটার ভিতরে অলওয়েজ একটা ঝিন একটা আওয়াজ করে লো আরপিএমে। এটা আপনি ফিউল সার্ভিস করলে ঠিক থাকে, যখনই একটু খারাপ তেল পড়বে এই আওয়াজটা কন্টিনিউ শুরু হবে। আর এর থেকেও খারাপ তেল পড়লে ওই ড্যাশবোর্ডে ওইখান থেকে মানে পানি পড়ার একটা আওয়াজ হবে। এটা আপনি যে কোনো মানে সিআরবি ওনাদেরকে বলতে পারবেন, যারা একটু ইনথুজিয়াস্ট, দে নো অ্যাবাউট দিস, যে এই গাড়িটা এরকম করে। অ্যান্ড আমাকে কেন সাইড দিচ্ছে না ও। অলসো যখন আপনি ভিএসসি অফ করবেন, দিস কার গোজ টু আ ডিফারেন্ট টেরিটরি, মানে ডিফারেন্ট বলতে ডিফারেন্ট টেরিটরি, অন্য লেভেলের টেরিটরি। বোধাই শালা বোধাই গেটেন রেড অফ, ও ভাবছিল আমাকে চাপ দিয়ে আটকা দিতে হবে, গাড়ি দিয়েছি ঢুকায়। সো এই গাড়িটা যদি আপনি লাস্ট মারাইতে চান, টার্বো খুব জলদি স্পুল করেন, টার্ন অফ ইটস ভিএসসি অফ করা অবস্থায় গাড়ি অন্য লেভেলের লাফায়। গাড়ি 3-4 হাজার আরপিএমে এমন দৌড় দিবে আপনি এক্সপেক্টও করতে পারবেন না। অলসো এই গাড়ির স্পোর্ট মোড ইজ ফাকিং ইউজলেস, কোনো কাজের না। স্টুপিডের মতন গিয়ার ধরে রাখে, টান বাড়ায় না, মানে ভেরি ইউজলেস এটার স্পোর্ট মোড। আমি এই গাড়ি কেনার পরে 1-2 বার স্পোর্টস মোডে চালাইছি। I got to realize how crap and shitty it is. So এরপর থেকে আর স্পোর্টস মোড আমি এই গাড়ি চালাই না। ফর মি এটার স্পোর্টস মোড ইজ টার্নিং অফ ইটস ভিএসসি, দ্যাট ডাজ দ্য জব। পাওয়ার বাড়ায় দেয়, কন্ট্রোল আমার কাছে দিয়ে দেয়। সো স্পোর্টস মোডে আপনি সিআরবি দিয়ে, আমি দেখছি বেশিরভাগ সময় স্পোর্টস মোডে দিলে, মানে যদি আপনি এরকম হিজিবিজি ট্রাফিকে না চালান, আপনি যদি অনেক জোরে স্পিডে হাই স্পিড ক্যারি করেন, স্পোর্ট মোডে দিলে গাড়ি উল্টা কম টানে, মানে গিয়ার বক্স ওয়াইজ।
I don't know why it is like that, but আপনার RPM বেশি উঠে গাড়ি ভাগে না, আল্লাহ জানে কেন। Also CRV exceptional একটা ক্যারেক্টার হচ্ছে যে ও 1500 RPM এ ও আপনার গাড়ি 115, 120, 130 1500 RPM এ নিয়েছে, 1500 RPM এ। মানে এই গাড়িটা এত স্মুথ, আমি আমার আম্মুকে নিয়ে এই গাড়িতে 160 করছি, she couldn't tell that। মানে আপনি চাইলে এই গাড়িকে লাথি মারে স্পিড উঠাইতে পারবেন, আপনি চাইলে এই গাড়ি একদম সফটলি প্যাসেঞ্জার বলতে পারবে না কি স্পিড, ওই স্পিডে গাড়ি ক্যারি করতে পারবেন। আর এই গাড়িতে আপনার 200 করা ইজ ভেরি ভেরি ইজি। মানে আপনি একটু রাস্তা পাইলে, একটু খালি জায়গা পাইলে গাড়ি 200 উঠে যায়। অলসো এটার ফিউল ইকোনমি এক্সেপ্ট টিউন ইন, যেরকম আমারটা টিউন করা, সো আই গেট ভেরি গুড ফিউল ইকোনমি। আর একটা রেড কালার আছে হুইচ ইজ টিউন ইন, ওটারও ফিউল ইকোনমি ভালো, বাট যেগুলি নর্মাল আপনি জেডিএম বলেন, 2 হুইল জেডিএম বলেন, থাই বলেন, ফিউল ইকোনমি 3-4 দেয়, খুবই বাকওয়াস, খুবই ফালতু ফিউল ইকোনমি। মানে at a point I was very frustrated that I didn't want the car because of its fuel economy. And look at the pool with VSC off, লাথি মারা টান দেয় গাড়ি। অলসো এই গাড়ি যখন ব্রেক করবেন আপনি দেখবেন যে গাড়ির ব্রেকে নোজ ডাইভ আছে, উইচ আমি হন্ডা থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড বাই, কজ যখন নোজ ডাইভ হয় না তখন একটু ব্রেকটা কন্ট্রোল করা হার্ড হয়ে যায়, আপনার প্যাডেল ছেড়ে প্যাডেল দিতে হয়। মানে উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল বিকজ এই গাড়িটা অনেক লম্বা, মানে লম্বা বলতে হাইট অনেক বেশি, তো এই ক্ষেত্রে ঠিক আছে। বাট এই যে জাস্ট দেখেন 3-4 হাজার RPM গাড়ি ধুম ধুম করে, দিস ইজ জাস্ট বিকজ VSC অফ দেখে, এছাড়া করতো না। সো এটার যে ব্রেকটা একটু মানে গাড়ি যে নোজ ডাইভ করে, এটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং, বিকজ আমি হন্ডা থেকে এটা এক্সপেক্ট করি না। আদার ম্যানুফ্যাকচারার মানে এক্সটেলেরও মানে নোজ ডাইভ এত বেশি না যত এটার। এটা আপনি লো স্পিডসে ঠিক আছে, কিন্তু হাই স্পিড থেকে যখন জোরে ব্রেক দিতে নেবেন নাক দাবাই দিবে, আর নাক দাবাই দিলে আপনার কন্ট্রোল চলে যায়। সো এটা ব্রেকিং এর ক্ষেত্রে আপনার সিভিক আর অ্যাকর্ড থেকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। অলসো দিস ডাজ নট কম্পেয়ার এনিওয়ে ইন টার্মস অফ ড্রাইভিং টু উইথ দ্য অ্যাকর্ড, বিকজ অ্যাকর্ড চালানোর মজা অন্য লেভেল, ইনসেন লেভেলের মজা। ওই গাড়ি স্লো হলেও মজা। আমার এটা ব্যক্তিগতভাবে কেনার কারণ ছিল আই কুড টিউন দিস প্ল্যাটফর্ম। আমাদের দেশে যে 1.5 অ্যাকর্ড আছে, ইটস আ ফ্রন্ট হুইল ড্রাইভ। বিদেশে একটা 2 লিটার টার্বো ফ্রন্ট হুইল ড্রাইভ আছে, ওটার টিউনিং পোটেনশিয়ালিটি অনেক বেশি। বাট এই সিআরভি অ্যাক্রস দ্য গ্লোব এটা 2 লিটার হাইব্রিড আর 1.5 লিটার হাইব্রিড এই টার্বো হিসাবে আসে। সো এটার জন্য টিউনিং অ্যাবিলিটি, স্পেশালি উইথ ইটস বিগার অল হুইল ড্রাইভ গিয়ার বক্স অনেক অনেক বেশি। আপনি এই গাড়িটাকে ইজি 230-240 হর্সেস নিয়ে যেতে পারবেন। And I can assure you this car takes power because I have driven one with power. So অনেক স্মুথ টানে, অনেক সুন্দর টানে, the car is very smooth. টিউন করার পর গাড়ি আরো স্মুথ হয় এই গাড়ি। So that's my user experience with CRV. Before tuning, fuel economy is ফালতু। অলসো আমাদের সাসপেনশনের দেখেন কোনো আওয়াজ নেই, কিন্তু জেডিএম এ ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ করে, দ্য সাসপেনশন ইজ স্টিফ। আমার জেডিএম এর রাইড পার্সোনালি পছন্দ না। আর জেডিএম এ অ্যাডাপটিভ লাইট আছে, আমার মনে হয় যে জেডিএম এর লাইট স্লাইটলি বেটার দেন দিস in terms of illumination, but that's about it, guys. I hope you liked my ownership experience about the CRV. Like, share, subscribe, and please guys share Korean because we need to spread the word to other people. Allah Hafiz.